মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সুদীপা চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই দুঃখজনক খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আদিত্য ফোন করে বলছে, পরমা পরমা সুদীপা আর মনে হয় কোনোদিন কথা বলতে পারবে না। পরমা পরমা তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, পুরো আকাশটা ভেঙে যেন তার ঘাড়ের ওপর পড়তে থাকে। আদিত্য আদিত্য বলে চিৎকার করে ওঠে, আদিত্য সুদীপার কি হয়েছে, সুদীপার কি হয়েছে? তখন আদিত্য বলতে লাগে, সুদীপা আর কোনোদিন কথা বলতে পারবে না, যদিও সে হয়তো কোনোদিন আর বাঁচবে কিনা সেটা আমি জানি না। আর সঙ্গে সঙ্গে অভ্র সেখানে চলে আসে, আর অভ্র আসতে কিন্তু আদিত্যের নাম শুনতে এসে থমকে দাঁড়িয়ে গেলেও পরবর্তীতে সে চিৎকার করতে ওঠে, চিৎকার করে থাকে, আমাদের বোনের কিচ্ছু হবে না পরমা, আমাদের বোনের কিচ্ছু হবে না। এই আদিত্য, সুদীপার কি হলো, আমার বোনের কি হলো? তাহলে সুদীপার এত বড় আঘাত কিভাবে লাগলো, সুদীপা বাঁচবে কিনা সে কিছুই জানে না। আদিত্য, তাহলে আদিত্য কি হলো, সুদীপার কত বড় চোট লেগে কত বড় চোটটা লাগলো, রুডি কিভাবে সুদীপাকে একেবারে জীবন থেকে সরিয়ে দিতে চাইলো, পুরো বিষয়টাই আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি। আমরা চাইলে যারা নতুন, মানে কি বলবো, সমস্ত কিছুই কিন্তু আমরা আলোচনা করতে চাইছি। সো বন্ধুরা, চাইলে তোমরা অবশ্যই, যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো শুরু করা যাক দেরি না করে। আজকের পর্ব শুরু হতেই আমরা দেখেছিলাম আদিত্য কিন্তু সেখানে বিভিন্ন বক্তব্য দিতে শুরু করেছে। স্টুডেন্টরা, তোমরা যদি এই মৃত্যুর সঙ্গে রেসপন্সিবিলিটি নিতে চাও, প্রচুর শিশু, প্রচুর মানুষ ভুল ওষুধ খেয়ে মৃত্যুবরণ করছে, তোমরা যদি এই রেসপন্সিবিলিটি নিতে চাও, আমি নির্দ্বিধায় তোমাদের স্যারকে ছেড়ে দেবো। কিন্তু আমাদের কাছে গোপন খবর রয়েছে বলে, কিছু তথ্য প্রমাণ রয়েছে বলে আমরা ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। তখন সেখানে জনতা উত্তেজিত হয়ে ওঠে, প্রত্যেকটা দর্শক কিন্তু সেখানে উত্তেজিত হয়ে ওঠে। আদিত্য কিন্তু বক্তব্য দিচ্ছে আর বারবার বলতে লাগে, সুদীপা তুমি কেন, বারবার কেন তুমি এই ভুল বিষয়টাকে সাপোর্ট করতে শুরু করে দিয়েছে। এমন সময় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রয়েছে। সেখানে কিন্তু ওই রিতম স্যার, সে কিন্তু প্রচন্ড বকবক করতে লাগে, আর মানে স্যার আপনি যে হ্যারেসগুলো আমাদের করাচ্ছেন সে কিন্তু আমরা কোনো মতেই ছাড়বো না। আর আপনি এদের সঙ্গে কিভাবে কথা বলছেন, এই কথাতে আমরা বিশ্বাস করি। কি স্টুডেন্টরা, তোমরা চাও তো স্যারকে যেরকম এরকম হ্যারেস না করে? তখন সেখানে উত্তেজিত স্টুডেন্টরা প্রচন্ড ক্ষোভ দেখাতে শুরু করে দেয়। এদিকে তখন সুদীপা বিষয়টাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে লাগে, আদিত্যকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে লাগে। দেখুন, কেউ উত্তেজিত হবেন না, কেউ উত্তেজিত হবেন না। পুলিশের কাছে তথ্য প্রমাণ রয়েছে বলে কিন্তু পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে, তাই আপনারা প্লিজ ওনার উপরে আস্থা রাখুন, আর আমরা পুলিশের উপরে আস্থা রাখি। তখন সেখানে আদিত্য প্রচন্ড রেগে গড়গড় করতে শুরু করে দেয় আর বলতে লাগে, আমাকে কাউকে সাপোর্ট করতে হবে না, আর আমাকে কাউকে বিশ্বাস করতে হবে না, আমাকে নিয়ে কারোর তো ভাবতে হবে না, এই বলে কিন্তু সুদীপাকে নিয়ে এসে বিভিন্ন মন্তব্য করতে শুরু করে দেয়। আর আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা অবাক দৃষ্টিতে কিন্তু আদিত্যের মুখের দিকে তাকিয়ে রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমা হাঁটতে পারছে না, কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু সে সামনের দিকে এগিয়ে আসে। আর এগিয়ে আসতে আসতে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বড়মা চলে আসে। বড়মা এসে বলতে লাগে, পরমা তোমার পায়ে এতটা ব্যথা, তোমার পায়ে মনে হয় পার্মানেন্টলি তুমি চোট লাগিয়ে ফেলবে, পার্মানেন্টলি তোমার পাটাকে অকেজো করে দেবে, তোমার সারাটা দিন এত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে কে বলেছিল বলো তো, কে বলেছিল? এই আদিত্য যাও তো, অভ্র যাও তো, গিয়ে রেখে আসো তো। অভ্র তখন সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে, যাও চলো পরমা, আমি তোমাকে দিয়ে আসি। কিন্তু পরমা হাতটা দিকে থামিয়ে দেয়, বলতে লাগে, না আমি একাই যেতে পারবো, আমাকে নিয়ে কারো এত ভাবতে হবে না। তখন সেখানে বড়মা বলতে লাগে, কি হচ্ছে ছেলে মেয়েরা, তোমরা বড় মাথা কিনে নিখে দিয়েছো তাই না? তোমার কি দরকার ছিল এরকম একটা ভাঙা পা নিয়ে তুমি অত বড় একটা বিজনেস ডিল করতে যেতে, কেন করতে গিয়েছিলে? এদিকে তখন দেখতে পাচ্ছি অংশু বলতে লাগে, পরমা আমি তোমার কাকা শ্বশুর হয়ে বলছি, আমি তোমার কাকা শ্বশুর হয়ে বলছি, তুমি কোম্পানিটার দায়িত্ব আমার উপরে অর্পণ করে দাও, তোমার পায়ে অসুস্থ, আমি সমস্ত কিছুকে সামলে নেবো। তখন সেখানে সুনন্দা প্রচন্ড রকমের ক্ষোভ প্রকাশ করতে লাগে, কেন ওই মেয়েটা কোম্পানি কিনেছে, তুমি কেন ওই কোম্পানিতে করবে? তখন সেখানে অংশে গিয়ে আসার বলতে লাগে, এই 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 তুমি কথা বলছো কেন, তুমি কথা বলছো কেন বলতো, এই বলে কিন্তু সুনন্দাকে বিভিন্ন রকমের অপমান করতে যায়। আর এমন সময় দেখতে পাচ্ছি সেখানে আবারও কিন্তু সেই মানে অংশু গিয়ে আবারও বড়মার সাথে বলতে লাগে, দেখেছো বৌদি কিভাবে অপমান, আমি এর বাড়িতে থাকবো না, আমি এর বাড়িতে থাকবো না। তখন সেখানে বড়মা এগিয়ে যায়, বলতে লাগে, বড়মা তোমার সাহস তো বলি হরি, তুমি তোমার কাকা শ্বশুরের সাথে একই কথা বলছো, একইভাবে আলাপ আলোচনা করছো, তোমার সাথে একই কথাবার্তা বলছো। তখন অংশু বলতে লাগে, না বৌদি আমি এর বাড়িতে থাকবো না, আমি এর বাড়িতে থাকবো না, এখানে আমার কোনো মান সম্মান বলে কিচ্ছু নেই, আমার মান সম্মান বলে কিচ্ছু এখানে নেই। তখন সেখানে সুনন্দা আবারও বলতে লাগে, আবার বলতে লাগে, না 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 এসব তুমি কেন বলো তো, ওর বিষয় নিয়ে, ওই মেয়েটা কোম্পানিটা কিনেছে, ও নিজের মতো করে চালাতে চায়, তুমি কেন ওতে বাগড়া দিতে যাচ্ছ? তখন সেখানে অংশু তাকে মানে কি বলবো প্রচন্ড ক্ষোভ নিয়ে সুনন্দাকে যেই না মারতে যাবে, তখন সেখানে পরমা মানে প্রচন্ড চিৎকার করে ওঠে, স্টপ ইট। তখন সেখানে একেবারে বড়মা প্রচন্ড রেগে যায়, কি হচ্ছে, কি বলছো পরমা, তুমি কি বলছো? তখন সেখানে
পরমা বলতে লাগে না 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 না, আমি আমার কোম্পানিটা আমি নিজে হাতে চালিয়ে নিতে পারবো। কেন তোমরা বোঝার চেষ্টা করছো না? আমি নিজের একটা পরিচয় তৈরি করতে চাই, আমি আলাদা একটা পরিচয় তৈরি করতে চাই, এর মধ্যে আমার কারো হেল্প লাগবে না, কারো হেল্প লাগবে না, কারো হেল্প লাগবে না। তখন সেখানে মানে অংশু বলতে লাগে যে হ্যাঁ আমি পারি, যেক্ষেত্রে সেক্ষেত্রে আমার অনেক বড় এক্সপিরিয়েন্স রয়েছে। এদিকে বড় মা হেল্প করতে লাগে, হ্যাঁ সত্যিই তো অংশুর অনেক দিনের এক্সপিরিয়েন্স রয়েছে, পরমা তুমি দাও। কিন্তু পরমা বলতে লাগে না মা, তোমরা কেন বোঝার চেষ্টা করছো না? এদিকে অংশু যখন জোর জবরদস্তি করতে শুরু করে দিয়েছে, তখন সেখানে আদি মানে অভ্র চলে আসার বলতে লাগে কাকামণি আপনি কেন বলেন তো এরকম বারবার এরকম করছেন? আরে পরমার সম্পত্তি, পরমা কি করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, তুমি কেন ওর বিষয় নিয়ে মানে মাথা গলাগলির চেষ্টা করছো? আর তুমি কেন ওখানে গিয়ে নিজের নামে কোম্পানিতে করে নিতে চেয়েছিলে? কেন নিজের নামে কোম্পানিটা করে নিতে চেয়েছিলে? মেয়েটা তার বাপের টাকায়, তার বাবা মায়ের টাকায় কোম্পানিটা কিনেছে, কেন তুমি এরকম করতে চেয়েছো? তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে, আর পরমা বলতে লাগে না আমাকে নিয়ে কাউকে এত হেল্প করতে হবে না, আমাকে নিয়ে কারোর তো হেল্প করতে হবে না। কিন্তু এদিকে একেবারে অভ্র প্রচন্ড রকম ভাবে সমস্ত কথাবার্তা বলতে শুরু করে দেয়, আর আমরা দেখতে পাচ্ছি ওদিকে অংশ সরে গিয়ে বলতে লাগে সেটা আদিত্য, অভ্র নিশ্চয়ই আমার কথাগুলো সব বুঝতে পেরেছে, আমার চাল, আমার যে গোপন চাল সে কিন্তু ধরে ফেলেছে। না 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 না, এই অভ্র একেবারে সবকিছু ব্যাগড়া দিল। তখন সেখানে গিয়ে আমি কোম্পানিটা প্রায় নিজের নামে করে ফেলেছিলাম, ব্যাস অভ্র গিয়ে সেখানে ব্যাগড়া দিল। এমন সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তখন সেখানে চলে এসছে, বড় মা চলে আসছে। বড় মা এসে বলতে লাগে কি রে অভ্র তুই আমার ছেলে, অভ্র তুই আমার ছেলে, তুই কাকামণির সঙ্গে একই কথা বলছিস? তখন সেখানে অভ্র বলতে লাগে হ্যাঁ আমি ঠিক বলছি, আমি কথাটা ঠিক বলেছি, আমার স্ত্রীর মানে সম্পত্তির অধিকার রক্ষা আমি করছি, আমি তোমার মতো কাজ করছি মা, আমি তোমার ছেলে বলেই তোমার মতো কাজ করছি। আর এদিকে তখন অংশু একেবারে বড় মার কাছে কেঁদে ভেঙে পড়তে শুরু করে দেয়, কেঁদে ভেঙে পড়তে শুরু করে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি যে পরমা বলতে লাগে না অভ্র আমার কারোর হেল্প লাগবে না, আমি নিজের মতো করে সমস্ত কিছু ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু এখানে অভ্র বলতে লাগে না আমি তোমার স্বামী, আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ, সেক্ষেত্রে তোমার সম্পত্তির অধিকার, তোমার সমস্ত অধিকার রক্ষা করার দায়িত্ব আমার। আর আমি কি করবো না করবো সেটা তুমি বলে দেবে কেন? আমি স্বামী হিসেবে আমার যতটা দায়িত্ব, আমার যতটা রেসপন্সিবিলিটি রয়েছে আমি সেটা করবো। তখন সেখানে পরমা বলতে লাগে আমি তো কয়েকদিন পরেই তো এখান থেকে চলে যাবো, তাহলে তুমি কেন এসব কথা বলছো? তখন সেখানে অভ্র বলতে লাগে তুমি যতদিন এখানে আছো ততদিন তুমি আমার আমার ওয়াইফ হয়ে থাকবে, আমি তোমার হাজবেন্ড হয়ে থাকবো, তাই সেক্ষেত্রে আমার যতটুকু রেসপন্সিবিলিটি, তুমি আমার বিষয়ে কথা বলতে আসবে না, তুমি যাও ওপরে চলে যাও। আর এদিকে দেখতে পাচ্ছি যে অভ্র তখন কাকামণির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর এদিকে অংশুর মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। অংশ একেবারে রাগে গড়গড় করতে শুরু করে দেয়, আর সামনের দিকে এসে বড় মার সঙ্গে বলতে লাগে না 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 বৌদি কি হলো কি হলো এসবগুলো? আমি কি করেছিলাম বৌদি? এই বলে কান্না করতে শুরু করে, আমি কি করেছিলাম? আমি তো মেয়েটাকে হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু আমার এই পরিবারে কেউ আমাকে সম্মান দিচ্ছে না। আর অভ্র ছেলেটা ও আমাদের নেই, এই দুটো মেয়ের জন্য সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল, আমাদের ছেলেগুলো বৌদি আমাদের আর নেই। এই বলে কিন্তু অংশু প্রচন্ড কান্না করতে শুরু করে দেয়। আর এদিকে সুনন্দার মুখে আর হাসি ধরছে না, সুনন্দা প্রচন্ড হাসিতে খুশিতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই বিষয়টা কিন্তু বড় মা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লক্ষ্য করছে। তখন সবাই সেখান থেকে চলে যাওয়ার পরবর্তী মুহূর্তেই কিন্তু সুনন্দা বলতে লাগে হ্যাঁ ও অংশু মানে অংশুমান চৌধুরী তাই না, তুমি পরের সম্পত্তি দেখলে বড় লোভ পাকাও তাই না? পরমার কাছে যেই দুটো টাকা পেয়েছো, টাকার গন্ধ পেয়েছো, একা ছুটে ছুটে ওর কাছ থেকে টাকাটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো। তুমি কত বড় মানে বেঈমান বিশ্বাসঘাতক, তুমি কত বড় মানুষ সেটা আমার থেকে ভালো আর কেউ চায় না। এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তোমাকে চিনবে অংশুমান, সেদিন কিন্তু তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না, তোমার বৌদিও তোমাকে রক্ষা করতে পারবে না। আর ঠাকুর আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছে, আমি কোনোদিন আমার ছেলে মেয়েদেরকে মানে তোমার ছায়া পড়তে দেবো না, কারোর কাছে তোমার প্রতিচ্ছবি আমি পড়তে দেবো না, কাউকে ক্ষতি করতে দেবো না, আমার দেহে যতদিন প্রাণ রয়েছে। এই বলে কিন্তু সুনন্দা মনে মনে কিন্তু প্রচন্ড প্রতিজ্ঞাবদ্ধতা শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জাল ওষুধের যে বিষয়টা নিয়ে মানে আদিত্য এত মাথামাতি করছিল, সেই ওষুধের কিন্তু রিপোর্ট চলে এসেছে, এবং রিপোর্টাররা এর আসার পরবর্তী মুহূর্তে কিন্তু রিপোর্টার বলতে লাগে যে রিপোর্ট আর কি মানে ল্যাব টেস্ট করে নিয়েছে, সে বলতে লাগে স্যার এই ওষুধটা যে আমরা চেক করে দেখলাম ওতে কিন্তু সামান্য ব্লিচিং পাউডার ছাড়া আর কিছু নেই। তখন সেখানে মানে হেড অফিসার কিন্তু সে কিন্তু বলতে লাগে কি হোয়াট, কি ব্যাপার বলছো, কি কথা বলছো? তখন সেখানে রুডি বলতে লাগে আসলে স্যার আমি না কিছু ওই মশা মাছি মারার জন্য কিছু ব্লিচিং পাউডার আনিয়ে রেখেছিলাম। কিন্তু এদিকে আদিত্য প্রচন্ড রকম ভাবে ভাবনা চিন্তার মধ্যে হারিয়ে যাচ্ছে, না এ তো হতে পারে না, আমার ক্যালকুলেশন কোনদিন ভুল হতে পারে না, না এর মধ্যে অনেক বড় চক্রান্ত রয়েছে। এদিকে রুডির যে মানে রুডির যে উকিল সে কিন্তু বলতে লাগে না আমার মক্কেলকে এরকম করে হ্যারেস করা হচ্ছে, এটা কিন্তু আমরা মানবো না, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি আদিত্য বলতে লাগে না এর বিহিত আমি একটা করে ছাড়বো। এদিকে রুডি বলতে লাগে আদিত্য তুমি একটু মাথাটা ঠান্ডা করো, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আমি কারোর বিরুদ্ধে মানহানির মামলা করতে চাই না, কিন্তু আমার স্টুডেন্টরা যেভাবে হ্যারেজ হচ্ছে, সারা দিন রাত না খেয়ে আমার পিছনে পড়ে রয়েছে, আসলে স্টুডেন্টদের আমি খুব ভালোবাসি, আমি তাদেরকে পিতা মাতার মতো স্নেহ দান করি, এবং সেক্ষেত্রে ওরা আমার জন্য এতটা পরিমাণে আমাকে ভালোবাসে, তাই এই বিষয়টা কিন্তু ভালো হচ্ছে না। আমার স্টুডেন্টরা বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং প্রতিবার কিন্তু আমাকে ধরে নিয়ে আসা হচ্ছে, স্টুডেন্টরা আমার ভালোবাসা দেখানোর জন্য তারা নিজেদেরকে শেষ করে দিচ্ছে, আমি এটা হতে দিতে পারি না। এই বলে কিন্তু রুডি প্রচন্ড রকমভাবে তীব্র হতে লাগে। আর এদিকে তখন
এইদিকে তখন পুরো বিষয়টা যখন কমপ্লিট হয়ে গেল তখন সেখানে বলতে লাগে ঠিক আছে তুমি সই করে দাও। আর রুডি যখনই মানে সইটা করতে যাবে তখন তার হাতটা কেঁপে ওঠে, না 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 না, কৃষ্ণ রায় আর রুডি রায় দুটো কিন্তু লেখা যাবে না একসঙ্গে, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে। এই বলে রুডি সেখানে অভিনয় করতে লাগে আর বলতে লাগে আমি সই করতে পারবো না, আমি সই করতে পারবো না। সেখানে আদিত্য বলতে লাগে কেন সই করতে পারবে না? তখন রুডি বলতে লাগে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, তাই জন্য আমার হাত গুলো কাঁপছে, আমি টিপ ছই দিয়ে দাও, আমি টিপ ছই দেবো। কিন্তু আদিত্য বলতে লাগে না আপনাকে দেখে তো এরকম অসুস্থ মনে হচ্ছে না। কিন্তু দিক থেকে হেড অফিসার বলতে লাগে না আদিত্য তুমি চুপ করো, ওকে যা করতে হচ্ছে ওকে তাই করতে দাও। এই বলে কিন্তু রুডি সেখান থেকে টিপছাপ মারে এবং সামনের দিকে এগিয়ে আসার বলতে লাগে আদিত্য একটু মাথাটা ঠান্ডা রাখো, একটু মাথাটা ঠান্ডা রেখে কাজ করো। এই বলে কিন্তু হুমকি ধুমকি দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে কিন্তু সেখানে রিপোর্টাররা তাকে ঘিরে ধরেছে। আর সঙ্গে সঙ্গে কিন্তু রুডি বলতে লাগে আমার কিছু বলার নেই, আমার কিছু করার নেই, কিন্তু হ্যাঁ আমি পুলিশের বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমার স্টুডেন্টরা যেভাবে এখানে হ্যারেজ হচ্ছে সেক্ষেত্রে আমি আর এই বিষয়টা কিন্তু মেনে নেব না। সেদিকে সুদীপা দাঁড়িয়েছিল পিছনে, সুদীপা বলতে লাগে স্যার সরি স্যার। তখন সেখানে একেবারে রুডি তার চশমাটা খুলে ফেলার বলতে লাগে তোমার স্বামীকে সুদীপা তোমার স্বামীকে তুমি সামলে রেখো, তোমার স্বামীকে তুমি সাবধান করে দিও। এই বলে কিন্তু রুডি এমন ভারী গলায় সেখান থেকে বলে সামনের দিকে এগিয়ে যায়। সুদীপা তখন মনে মনে ভাবতে লাগে স্যার যে কথাটা বললে এই কথাটা কিন্তু অনেক বড় মারাত্মক কথা, কেন স্যার এরকম ভাবে কথা বললো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। সামনের দিকে এগিয়ে আসতে কিন্তু উনি ফোন করে দেয় আর বলতে লাগে আমি এখানে কোনো ঝামেলা পাচ্ছি না, আমি কোনো ঝামেলা টামেলা পোহাতে চাইছি না, তোমাদের যে কাজ বলে দিয়েছি তোমার সেই কাজটা করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে সেই ছেলে দুটো কিন্তু ফোনটা রেখে দেয় এবং রুডি সামনের দিকে এগিয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছি যে আদিত্য তখন আস্তে আস্তে করে মানে রাস্তা দিয়ে হাঁটতে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর পিছনে কিন্তু সুদীপা বারবার ডাকতে লাগে মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী, কিন্তু আদিত্য তার কথায় কর্ণপাত করছে না। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি একজন ছুরি নিয়ে দাঁড়িয়েছিল রাস্তার পাশে এবং সে আদিত্যকে যেই না আঘাত করতে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আদিত্য তাদের সঙ্গে মারপিট করতে শুরু করে দেয় এবং তাদের সঙ্গে মারপিট করতে করতে পিছন থেকে একটা ছেলে সে কিন্তু প্রচন্ড একটা মোটা রড নিয়ে আদিত্যকে যেই না মারতে যাবে সেখানে সুদীপা তাকে ধরে ফেলে এবং প্রচন্ড ধস্তাধস্তি হতে থাকে, প্রচন্ড ধস্তাধস্তি হতে থাকে এবং দুজনের মধ্যে যখন ধস্তাধস্তি হচ্ছে এদিকে আদিত্য ওদেরকে মারতে ব্যস্ত হয়ে রয়েছে আর সুদীপা ছেলেটার সঙ্গে ধস্তাধস্তি করছে। এমন সময় সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানে সুদীপা আদিত্যকে সাপোর্ট করছে, আদিত্যকে বাঁধানোর চেষ্টা করছে। এমন সময় সেই ছেলেটা আদিত্যকে টার্গেট করে যেই না রডটা লোহার রডটা আদিত্যের মাথায় মারতে যাবে এমন সময় সুদীপা তাকে সাপোর্ট দিতে গিয়ে কিন্তু একেবারে সুদীপার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং সুদীপার মাথা দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরমা বাড়িতে বসে রয়েছে এবং প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা পর্ব কিন্তু তার মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ ওই ফর্মে ওই যে ফাইলটা দেখেছিল সেই ফাইলে দীপা সেনগুপ্তের ছবিটা রয়েছে, না দীপা সেনগুপ্তকে আমাকে জানতে হবে। এই বলে কিন্তু পরমা সার্চ করে সে একেবারে আকাশ থেকে পড়ে দীপা সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্তের বৌমা, দীপা সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্তের বৌমা এবং ওরা প্রচন্ড ভূমিকম্পে সব মারা চলে গেছে। তাহলে কি দীপা সেনগুপ্ত আর সুদীপা একই নাম মিলে যাচ্ছে না? তাহলে কি কোনো কারণবশত সুদীপা কি ওই ফ্যামিলির বংশধর, ওই ফ্যামিলি কি উত্তরাধিকারী? আমাকে জানতে হবে। এই বলে কিন্তু পরমা পুরো বিষয়টা যখন স্টেপ বাই স্টেপ দেখে প্রত্যেকটা বিষয়টা ফলো করে তখন সেখানে পরমা পুরো 100% না হলে 80% শিওর হয়ে যায় সুদীপা তুমি অনাথ নও, সুদীপা তুমি এই বড় ফ্যামিলির তুমি এই বড় ফ্যামিলির মানে উত্তরাধিকারী। সুদীপা তোমাকে আমাকে জানতে হবে, তোমাকে আমি জানাইনি, তুমি সত্যি এত বড় ফ্যামিলির মেয়ে, এত বড় একটা ফ্যামিলির মেয়ে সুদীপা, তোমাকে আমাকে জানাতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তখন সেখানে আদিত্য গিয়ে বলতে লাগে সুদীপাকে ধরে ফেলে, কিন্তু সেই ছেলেগুলো এতটাই নিকৃষ্ট জাতি হয়ে গেছে যে তারা তার উপর দিয়ে কিন্তু আঘাত করতে শুরু করে দেয়। এদিকে সুদীপাকে ছেড়ে দিয়ে আদিত্য আবার লড়াই করতে ব্যস্ত হয়ে পড়ে, মানে মারামারি করতে ব্যস্ত হয়ে পড়ে, তাদেরকে সাপোর্ট দিতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে সুদীপা আস্তে আস্তে করে কিন্তু তার মাথায় হাত দেয়, মাথায় হাত দিয়ে প্রচন্ড কষ্ট যন্ত্রণায় সুদীপা একেবারে আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে। সুদীপা আর কিছুই বুঝতে পারছে না, সুদীপা কিছুই বুঝতে পারছে না। এরকম করতে 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 হঠাৎ করে কিন্তু সুদীপা একেবারে মাথা ঘুরে যেই না পড়ে যাওয়ার উপক্রম করে সঙ্গে সঙ্গে আদিত্য সে ধরে বলতে লাগে সুদীপা তোমার কিচ্ছু হবে না, সুদীপা তোমার কিচ্ছু হবে না। এই বলে সুদীপাকে কিন্তু কোলে করে তুলে নেয় আর বলতে লাগে হেল্প হেল্প হেল্প, কিন্তু এখানে কেউ কারোর কিন্তু হেল্প সে খুঁজে পাচ্ছে না। তখন সেখানে একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, সেই গাড়ির কাছ থেকে জোর করে গাড়িটা ছেড়ে নেয়। গাড়িটা বলতে লাগে না আমার গাড়িতে রক্ত লেগে যাবে, কিন্তু আদিত্য তার কথায় কর্ণপাত না করে সুদীপাকে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এদিকে তখন পরমা মনে মনে ভাবতে লাগে সুদীপা তোমার সঙ্গে আমি কত বড় ভুল করেছি, কত বড় অন্যায় করেছি, তুমি আমাকে সাপোর্ট দিতে গিয়েছিলে সুদীপা, তোমাকে আমার এই কথাটা জানাতে হবে, তুমি অনাথ নও সুদীপা, তুমি অনাথ নও, তুমি এত বড় ফ্যামিলির একটা বংশধর, তোমাকে আমার জানাতে হবে, না। সুদীপাকে একটা ফোন করে কিন্তু সুদীপাকে বারবার ফোন করছে কিন্তু সুদীপার ফোন রিসিভ হচ্ছে না এবং পরমা মনের খাতায় মনের পাতায় বারবার তার কাছে অপরাধ বোধে কাজ করছে। সুদীপা তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি, না সুদীপা তোমাকে আমি সব বলবো, সুদীপা তুমি অনাথ নও, সুদীপা তুমি অনাথ নও। কিন্তু সুদীপা বারবার কিন্তু ফোন করাতেও কিন্তু সুদীপা ফোন ধরছে না। কিন্তু সুদীপার অবস্থা অন্যদিকে যে কি হচ্ছে সেটা কিন্তু আমরা দর্শকরা বুঝতে পারছি। আইতো দ্রুত হাসপাতালে নিয়ে গেছে ডাক্তারকে, ডাক্তার ইমার্জেন্সি এই বলে কিন্তু আইতো তাকে
নিয়ে চলে যায় এবং ডাক্তাররা দ্রুত কিন্তু তাকে ইমার্জেন্সি থিয়েটারে নিয়ে চলে যায়। আর এদিকে আদিত্য প্রচন্ড কষ্ট যন্ত্রণায় ভেঙে পড়তে শুরু করে দেয়। তার যন্ত্রণার পাহাড় যেন একেবারে ঝাঁক বেঁধে তার কাছে চলে আসে। এদিকে পরমা তখন আদিত্যকে ফোন করে সুদীপা না পেয়ে তখন আদিত্য ফোনটা ধরার পরবর্তী মুহূর্তে কিন্তু পরমা বলতে লাগে, আদিত্য দেখো আমি তোমাকে উদ্দেশ্য করে ফোনটা করিনি, আর তুমি যেন কাউকে বলো না যে আমি তোমাকে ফোন করেছি। আমি সুদীপাকে ফোনে পারছি না, তাই জন্য বাধ্য হয়ে তোমার কাছে আমি ফোন করতে বাধ্য হয়েছি। কিন্তু সুদীপাকে তুমি ফোনটা দাও আদিত্য, তুমি সুদীপাকে ফোনটা দাও, সুদীপাকে ফোনটা দাও আদিত্য। আর আদিত্য তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন বলতে লাগে, আদিত্য সুদীপা তো কথা বলতে পারবে না, সুদীপা তো কথা বলতে পারবে না। আর এমন কথা শুনতে কিন্তু পরমা বলতে লাগে, আদিত্য কি হয়েছে, আদিত্য কি হয়েছে, পরমার কি হয়েছে, পরে সুদীপার কি হয়েছে। আর আদিত্য আদিত্য করে যখন চিৎকার করছে তখন সেখানে মানে অভ্র চলে আসে। আর অভ্র এসে বলতে লাগে, সরি পরমা, আমি বুঝতে পারিনি তুমি আদিত্যের সঙ্গে কথা বলছো। মানে এখানে কিন্তু অভ্র ভুল বুঝতে শুরু করে দেয়। কিন্তু সেখানে পরমা প্রচন্ড চিৎকার করতে লাগে, সুদীপার কি হয়েছে, আদিত্য বলো তুমি সুদীপার কি হয়েছে। আর সুদীপার নাম শুনতে অভ্র তখন সামনের দিকে এগিয়ে আসে। আর তখন আদিত্য প্রচন্ড কান্না জড়ানো মুখে বলতে লাগে, সুদীপা মনে হয় আর বাঁচবে না, আর মনে হয় বাঁচবে কিনা আমি জানি না, ও মনে হয় আর কোনোদিন কথা বলতে পারবে না, ও মনে হয় কোনোদিন কথা বলতে পারবে না। আমি সুদীপাকে নিয়ে হাসপাতালে চলে এসেছি, আমি সুদীপাকে নিয়ে হাসপাতালে চলে এসেছি। তখন সুদীপা মানে ফোনটা কাটা পরবর্তী মুহূর্তে কিন্তু পরমা প্রচন্ড রকম ভাবে খানতাজ করতে শুরু করে দেয়। না 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 না, কি হবে কি হবে অভ্র, এই বলে কিন্তু পরমা আজকে প্রথমবারের মতো অভ্রকে বুকে জড়িয়ে ধরে, অভ্র সুদীপার কিছু হবে না তো, সুদীপা আমার বোন, আমার বোন। তখন সেখানে পরমা অভ্র তাকে সান্ত্বনা দিতে শুরু করে দেয়, না না পরমা তোমার কিচ্ছু হবে না, আমাদের বোনের কিচ্ছু হবে না, পরমা চলো এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে, হাসপাতালে যেতে হবে, তাড়াতাড়ি করে চলো। এই বলে কিন্তু অভ্র এবং পরমা বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। আর এদিকে আদিত্য মনের খাতায় মনের পাতায় প্রত্যেকটা সিকোয়েন্সে তার সুদীপার সঙ্গে কাটানো সেই প্রত্যেকটা ভালো ভালো মুহূর্ত, প্রত্যেকটা রোমান্টিক মুহূর্তগুলি তার মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয়। কিভাবে তারা দুজনকে বিয়ে করেছিল, কিভাবে তারা একে অপরের মধ্যে মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল, পুরো বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ আদিত্যের মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয়। আদিত্য বারবার সেই সিকোয়েন্সগুলো মনে করতে শুরু করে দেয়। আর এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার চলে এসেছে এবং ডাক্তার এসে বলতে লাগে সুদীপার চিকিৎসার জন্য 40 লক্ষ টাকার প্রয়োজন। তখন সেখানে বড় মাকড় মানে গায়ত্রী চৌধুরী চলে এসেছে। আর গায়ত্রী চৌধুরী এসে বলতে লাগে, না এত টাকা তো আমরা ম্যানেজ করতে পারবো না। এদিকে পরমা তখন রুডির কাছে চলে গেছে আর বলতে লাগে, স্যার আমার কোম্পানিটাকে আমি বিক্রি করে দিতে চাই। কিন্তু সেখানে রুডি এই মানে সৎ সময়ের সুযোগ নাই, মানে সৎ বিষয়ের সুযোগ নাই। আর এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি আদিত্য পাগলের মতো হয়ে গেছে, বারবার কিন্তু অভ্রকে বলছে, দাদা টাকার ব্যবস্থা করলি, দাদা টাকার ব্যবস্থা করলি। কিন্তু অভ্র বলতে লাগে, না রে দাদা, না রে ভাই, আমি টাকার ব্যবস্থা করতে পারিনি রে, টাকার ব্যবস্থা করতে পারিনি। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে, কি এমন ঘটতে পারে, সুদীপা কি সত্যি কথা বলতে পারবে না, ওর কি স্মৃতি নষ্ট হয়ে যাবে, কি এমন ঘটতে পারে, তোমাদের ইমাজিনেশন, তোমাদের কল্পনা অবশ্যই কমেন্টে জানিও।